সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, আজ আমরা কথা বলবো রিয়েলমি ব্র্যান্ডের রিয়েলমি নার্জো N55। এই ফোনটি বেশ অল্প কিছুদিন হয়েছে ফোনটি ইন্ডিয়ান বাজারে লঞ্চ হয়েছে, আর আশা করা যাচ্ছে ফোনটিকে আমরা ঈদের আগে অফিসিয়াল অথবা আনঅফিসিয়ালভাবে দেশের বাজারে পেয়ে যাব। পাশাপাশি ফোনটি খুব ভালো প্রাইস এবং খুব ভালো কনফিগারেশন লঞ্চ হয়েছে, তাই আশা করি এই ফোনটির কনফিগারেশন আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে এই ফোনটি খুব বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন। ফার্স্ট অফ অল, এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কথা বলা যাক। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম রাখা হয়েছে, আর পাশাপাশি ফোনটি কিন্তু ব্যাগ এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটির ব্যাক প্যানেলে কিন্তু দুটি কালার ব্যবহার করা হয়েছে, উপরের দিকে হচ্ছে ম্যাট টাইপের এবং নিচে দিকে কিন্তু একটি গ্লসি টাইপের একটি ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছে। এই ফোনটি কিন্তু আপনারা দেশের বাজারে দুটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, প্রাইম ব্ল্যাক এবং প্রাইম ব্লু। ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার এবং ওয়েট রাখা হয়েছে 189.5 গ্রাম। সো ওভারঅল আপনারা বুঝতেই পারছেন ফোনটি কিন্তু খুব বেশি লাইট ওয়েটের একটি ফোন হবে। সো আপনারা এক হাতে কিন্তু ফোনটিকে খুব সহজে ইজিলি লং টাইম ইউজ করতে পারবেন। এই ছিল এই ফোনটির আউটসাইড বিষয়গুলো। এবার আমরা ফোনটির ইনসাইড বিষয়গুলোর দিকে যাচ্ছি। ফোনটির যদি আমরা ডিসপ্লে সেকশনের কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চ সাইজের একটি IPS LCD প্যানেল উইথ 90 হার্জের হায়ার রিফ্রেশ যুক্ত। ফোনটিতে থাকছে 680 পিক ব্রাইটনেস, যার কারণে কিন্তু ফোনটি আপনি আউটডোর ভিজিবিলিটিও যথেষ্ট পরিমাণে ভালো পাবেন। অর্থাৎ আপনি যদি বাইরে ফোনটি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রাইটনেসের ঘাটতিটা ফিল করবেন না। সো ওভারঅল আমরা এই ফোনটির ডিসপ্লেটাকে কিন্তু ওকে লেভেলের ডিসপ্লে বলতে পারি। তবে হ্যাঁ, এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার প্রোটেকশন ব্যবহার করা হয়নি। তবে আমার এখানে পার্সোনালি মত যেটা সেটা হচ্ছে এখানে একটি প্রোটেকশন দিয়ে দিলে আমার মনে হয় ইউজারদের জন্য বেস্ট হতো। দেন যদি আমরা এই ফোনটি ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে এই রিয়ার সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেলের এবং ওপরটা হচ্ছে 2 মেগাপিক্সেলের লেন্স। তবে এখানে আমরা যদি এই ফোনটির ফটো কোয়ালিটির কথা বলি, তাহলে এর যে মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল সেটিতে আমরা মোটামুটি ভালো লেভেলের ফটোগ্রাফি পেয়েছি। তবে লো লাইটের ক্ষেত্রে আমরা কিছুটা স্ট্রাগল করতে এখানে দেখেছি। তবে ওভারঅল সব কিছু মিলে যদি আমরা প্রাইস সেগমেন্ট অনুসারে বিবেচনা করি, তাহলে কিন্তু এই ফোনটির ক্যামেরাটিকে মোটামুটি ভালো বলা যায়। আর পাশাপাশি এই ফোনটির যে সেলফি ক্যামেরাটা সেটি হচ্ছে 500 একটি সেলফি ক্যামেরা, যেটি মূলত 8 মেগাপিক্সেলের। এ থেকে কিন্তু আমরা মোটামুটি একটি ভালো পরিমাণে সেলফি পেয়েছি। ফোনটির মেইন ক্যামেরার ভিডিও রেকর্ডিংয়ের কথা বলতে গেলে এখানে কিন্তু আপনারা 1080p রেজলিউশনে 60 ফ্রেম/সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবে। এখানে আমার কাছে একটা বিষয় মিসিং লেগেছে, সেটা হচ্ছে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করার অপশনটা। তবে এটা আমার মনে হয় থাকাটা উচিত ছিল। ওকে, এবার হচ্ছে ফোনটির ব্যাটারি সেকশনের দিকে। ফোনটিতে পেয়ে যাবেন আপনারা 5000 mAh এর একটি ব্যাটারি এবং বক্সে তার সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে কিন্তু আপনি ফোনটিকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। পাশাপাশি ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটি যেহেতু 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, তাও সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন তারা মোটামুটি কিন্তু 6 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যারা নর্মাল ইউজ করবেন, হালকা পাতলা গেমিং করবেন, ব্রাউজিং করবেন, তারা কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 দিনের মতো ফোনটি থেকে SOT পেয়ে যাবে। ফোনটিতে ব্লুটুথ, GPS, ওয়াইফাইয়ের মতো সব ধরনের ফিচার পেয়ে যাবেন। তাছাড়াও ফোনটিতে যদি আপনি পোর্টস অ্যান্ড বাটনের কথা বলেন, তাহলে কিন্তু এখানে আপনি সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, Type-C সল্ট ইত্যাদির মতো সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন এই ফোনটিতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে কিন্তু দুটি সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুবিধাটা রয়েছে। সো এবার আসা যাক ফোনটির হার্ডওয়্যার সেকশনের দিকে। ফোনটির হার্ডওয়্যার সেকশনে আমরা দেখেছি ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক হিলিও G88 একটি গেমিং প্রসেসর, যেটা মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। ফোনটি দেশের বাজারে দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 4GB 64GB এবং 6GB প্লাস 128GB। ফোনটির পারফরমেন্স মোটামুটি ভালো ছিল। তাছাড়া যদি আমরা এই ফোনটির রেঞ্জের দিকে চিন্তা করি, তাহলে কিন্তু এই ফোনটিকে আমরা একটি ডিসেন্ট লেভেলের ফোন বলতে পারি। আপনারা কিন্তু এই ফোনটিতে মিডিয়াম টু হাই সেটিংসে গেমগুলোকে ইজিলি প্লে করতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার লেগ অথবা ফ্রেমটা বিষয় আপনাদের চোখে পড়বে না। তাছাড়াও মিডিয়াটেক হিলিও G88 একটি কিন্তু গেমিং প্রসেসর। এই ফোনটিকে আমরা ইনফিনিক্স হট 11 এসব ব্যবহৃত দেখেছি, তারপর হচ্ছে আরও কিছু ব্র্যান্ডের আমরা ব্যবহৃত দেখেছি। তো সেখান থেকে মোটামুটি আমরা একটা ভালো পরিমাণে ইউজার রিভিউ এই চিপসেটটি সম্পর্কে পেয়েছি। ওভারঅল বলা যায় এই চিপসেটটি কিন্তু আপনাদেরকে হতাশ করবে না। ওকে, এবার আসলে ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্সের দিকে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্সের দিকে আসলে আপনারা ফোনটির আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13, যার ব্যাকআপে থাকছে Realme UI 4.0। আর ফোনটির সামনের দিকে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে 5 মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি, যা দেখতে যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম লুক দিচ্ছে।
তবে এখানে আমার আরেকটা বিষয় কমপ্লেন রয়েছে, সেটা হচ্ছে Realme UI 4.0-তে কিন্তু অনেকগুলো ফ্রি ইনস্টল অ্যাপস থাকে আমাদের ফোনগুলোতে, যেগুলো আমাদের ইউজেবল না বা আনলেস বা ইউজলেস বলা যেতে পারে। সেই অ্যাপসগুলো যদি না থাকতো সেক্ষেত্রে কিন্তু ভালো হতো। তবে যারা ফোনটিকে ক্রয় করবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু ফোনটি কেনার পর আপনাদের এই অতিরিক্ত অ্যাপসগুলোকে যেগুলো আনইনস্টল করা যায় সেগুলোকে আনইনস্টল করে দেবেন, সেক্ষেত্রে ফোনটির পারফরমেন্সটা মোটামুটি ভালো থাকবে। আর ফোনটি কেনার পরে কিন্তু আপনি বক্সের মধ্যে সকল ধরনের পোর্শন বাটন পাশাপাশি সকল ধরনের ডকুমেন্টও পেয়ে যাবেন। সো এই ছিল এই বক্সের কনফিগারেশন এবং এই ফোনটির কনফিগারেশন। এবার আমরা আসি এই ফোনটির কিছু উইক পয়েন্টের দিকে এবং যে যে বিষয়গুলো আমার কাছে বিশেষ করে ভালো লাগেনি সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে বলে দেওয়ার চেষ্টা করবো, তারপর আপনার বিবেচনা করে নেবেন। বিষয় হলো ফার্মেসিস্ট নাকি সেটা তাহলে কিন্তু এখানে কোনো প্রকার আর যে বিষয় সেটা হলো যেটা তোমার ওয়্যারে উচিত সি আল্টো ইট মিন্স দেন যদি আমরা এই ফোনটি ক্যামেরা সেকশনের দিকে আসি, এই ছিল ফোন থেকে ঠিক আছে এদিক সেগুলো তাছাড়া আরেকটা বিষয় বলে কেন সেটা হলো এই ফোনের ডিজাইন ওয়াই সেখানে সেন্সর। তবে এখানে একটা আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যাকআপ কিন্তু এগুলো কোয়ালিটি প্রচুর পরিমাণে ইমপ্রুভমেন্ট হবে। এরপরে এই ফোনের প্রসেসের কথা বলতে গেলে ব্যাটারি ইস্যু হয়েছে, সেটা তো আপনাদেরকে আগেই বলছি, সেটা হচ্ছে এই ফোন এই দ্বিতীয় যে বিষয় সেটা হলো এই ফোন মেইন ক্যামেরা ফোনের কেমন হয়েছে মোটামুটি করে দেওয়া। আর যে বিষয় সেটা হলো এই ফোনটির ব্যাটারি ইস্যু হলো, এবার আমি চেষ্টা করবো ফোনটির হাইলাইট বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আপনি ফোনটি কিনার মোটামুটি মোটামুটি লেভেলের। প্রথমে আমরা ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে MediaTek Helio G88, এই চিপসেটটি নিয়ে কথা বলবো। MediaTek Helio G88 চিপসেটটি কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটি পারফরমেন্স ডেলিভারি করতে পারে। তাছাড়াও এই চিপসেটটি কিন্তু আমরা ইউজার রিভিউ যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি, যেমন এই চিপসেটটি বিগত বেশ কিছু ফোনে আমরা ব্যবহৃত দেখেছি, সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি একটি ভালো পরিমাণে গেমিং ইউজার রিভিউ ভালো পেয়েছি। তো ওভারঅল আমরা বলতে পারি এই চিপসেটটির মাধ্যমে কিন্তু আপনি গেমিংয়ের দিক থেকে মোটামুটি সন্তুষ্ট থাকতে পারবেন। আর পাশাপাশি এই ফোনটির যে একটি ক্যালকুলেশন রয়েছে মিনি ক্যাপসুল, সেটিতে কিন্তু আপনি ভালো পরিমাণে একটি সেলফিও জেনারেট করতে পারবেন। তাছাড়া যারা ডে টু ডে কাজগুলো করে থাকেন বা হালকা পাতলা গেমিং পাশাপাশি ব্রাউজিং অর্থাৎ নর্মাল ইউজার যাদেরকে আমরা বলি, তাদের জন্য কিন্তু এই ফোনটি মোটামুটি বেস্ট একটি ফোন হতে যাচ্ছে। এই ফোনটির লাস্ট যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ফোনটির ব্যাটারি পারফরমেন্স, পাশাপাশি ফোনটির যে চার্জিং সেটি। ফোনটিতে আপনারা 33 ওয়াটের যে চার্জারটা পাবেন সেটাতে কিন্তু 1 ঘন্টা 10 মিনিট মতো ফুল চার্জ করে নিতে পারবেন, যেটা মোটামুটি একটি নর্মাল বলা যায়, মানে একদম পারফেক্ট। পাশাপাশি যে ফোনটির ব্যাটারির যে ব্যাকআপ রয়েছে সেটা কিন্তু আপনি হেভি ইউজারদের জন্য মোটামুটি 6 থেকে 10 ঘন্টা, আর যারা নর্মাল ইউজার রয়েছেন তারা কিন্তু 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো ওভারঅল বলতে পারি আমরা এই ফোনটি কিন্তু একটি বেস্ট ফোন হতে পারে। এখন কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশের বাজারে আসলে ফোনটির প্রাইস সেগমেন্ট কেমন হতে পারে। প্রাইস সেগমেন্টে বলার আগে আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে Realme Narzo N55 এর পাশাপাশি কিন্তু আপনি Infinix Hot 30 এই ফোনটির দিকে দেখতে পারেন বা এই ফোনটিকে চয়েস করতে পারেন, কেননা Infinix Hot 30 কিন্তু Realme Narzo N55 এই ফোনটির 95%ই মিল রয়েছে। আর Narzo N55 এই ফোনটি কিন্তু দেশের বাজারে আনঅফিশিয়ালি আসবে 17 থেকে 18,000 টাকার মধ্যে। তো এরকম প্রাইস সেগমেন্টে যদি আসে আমি মনে করি না Narzo N55টা আপনাদের কিনাটা ঠিক হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ইনফিনিক্সের Hot 30 ফোনটি দেখতে পারেন। আর Infinix Hot 30 যদি আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি 2 দিনের মধ্যে আপনাদের সামনে সেই ফোনটির ফুল স্পেসিফিকেশন তুলে ধরার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আপনাদের ফোন কেনাটা সহজ হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।